হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে কিভাবে একটা সেন্টেন্সকে ট্রান্সলেশন করতে হয় সেটা আমরা শিখব এবং তার সাথে সাথে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সটা শিখে নেব। ওকে, অর্থাৎ আমরা একই সাথে দুটো বিষয় জানব। নাম্বার 1 আমরা টেন্স শিখব এবং নাম্বার 2 ট্রান্সলেশনটাও শিখে যাব। ওকে, সো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আমরা সেটার উপরে বেস করে মূলত ট্রান্সলেটটা করব। আমরা যে রুলসটা অ্যাপ্লাই করব সেই রুলসটার নাম হলো SAS কনসেপ্ট। ওকে, তোমাদের কাছে SAS কনসেপ্ট এটা না জানা থাকতেও পারে। ওকে, সো আমি তোমাদেরকে বলে দেই SAS কনসেপ্ট বা SAS এটার যে ফুল ফর্ম, S ফর সিম্বল, A ফর অ্যাক্সিলারি, S ফর স্ট্রাকচার। অর্থাৎ আমরা বাক্যে সিম্বল এবং অ্যাক্সিলারি এবং স্ট্রাকচারটা দেখে আমরা সেন্টেন্সটা গঠন করব। সো দেখো, আমাদের যে সিম্বলটা হবে বাক্যের শেষে ব থাকবে। অর্থাৎ আমরা একটা সেন্টেন্স নেব, সেই সেন্টেন্সের শেষে আমরা এমন একটি ক্রিয়া ব্যবহার করব যে ক্রিয়ার সাথে ব যুক্ত থাকবে। অর্থাৎ সে ক্রিয়ার শেষের যে বর্ণটা হবে সেটা ব যুক্ত বর্ণ হবে। ওকে, এক্সাম্পল দিলে তোমরা আরও বুঝতে পারবে। তারপরে আমরা যেটা দেখব যে অ্যাক্সিলারি। যখন কোনো সেন্টেন্সের শেষ ওয়ার্ড বা শেষ যে শব্দ, সে শব্দের সাথে যদি ব যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা অ্যাক্সিলারি হিসাবে শ্যাল অথবা উইল ব্যবহার করব। এবার আমরা দেখব স্ট্রাকচার। দেখো, স্ট্রাকচার হলো প্রথম অংশ, শেষ অংশ, শেষ অংশের পূর্বের অংশ, তার পূর্বের অংশ, তার পূর্বের অংশ। অর্থাৎ আমরা যে সেন্টেন্সটা আমরা নেব সেই সেন্টেন্সটাকে আমরা পার্টে পার্টে ভাঙবো। প্রথমে যে অংশটা নেব সেটাকে আমরা নাম্বারিং করব যে 1, তারপরে আমরা যেটা নেব শেষ অংশ, শেষ অংশটাকে আমরা নাম্বারিং করব নাম্বার 2, শেষ অংশের পূর্বের অংশ অর্থাৎ শেষের আগের যে অংশটা সেটাকে আমরা নাম্বারিং করব নাম্বার 3। এইভাবে আমরা যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা আন্ডারলাইন করে নাম্বারিং করে নেব। ওকে, চলো এবার আমরা দেখব যে আমরা SAS এই যে কনসেপ্টটা এটা আমরা কখন ব্যবহার করব। যখন 5 বা 6 শব্দের ইতিবাচক বা অ্যাফার্মেটিভ যেটা আমরা ইংরেজিতে বলে থাকি, বা ইতিবাচক বা নেগেটিভ বা নেতিবাচক যদি বাংলা বাক্যের ক্ষেত্রে আমরা এই উপরের যে নিয়মটা SS কনসেপ্ট এটা আমরা মুখে প্র্যাকটিস করার জন্য বা মুখে ইংরেজি বলার জন্য আমরা এই নিয়মটা প্র্যাকটিস করতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। দেখো, ট্রান্সলেশন মেথড অ্যাফার্মেটিভ। প্রথমে আমরা হ্যাবাচক বাক্য আমরা নেব। ওকে, আমি একটা সেন্টেন্স নিলাম যে ফারহান বাড়িতে ইংরাজি শিখবে। দেখো, আমাদের যে নিয়ম ছিল সিম্বলের যে লাস্ট ওয়ার্ডে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে ব যুক্ত থাকবে। ওকে, দেখো শিখবে এখানে কিন্তু ব যুক্ত আছে, তাই না? সো ফারহান বাড়িতে ইংরাজি শিখবে। আমাদের প্রথম যে নিয়মটা রুলস ছিল সেটা আমরা অ্যাপ্লাই করলাম। একটা সেন্টেন্স নিলাম যে সেন্টেন্সের ভার্বের সাথে আমাদের ব যুক্ত আছে। তারপরে আমাদের যে স্ট্রাকচার যেটা ছিল আমরা প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টে পার্টে ভেঙে নাম্বারিং করব। প্রথমে আমাদের যে রুলস ছিল যে প্রথম অংশ, প্রথমে আমাদের যে স্ট্রাকচারের নিয়মটা ছিল যে প্রথম অংশ অর্থাৎ ফারহান এটা হচ্ছে বাক্যের প্রথম অংশ, এটাকে আমরা নাম্বার 1 করলাম। নাম্বার 2 হচ্ছে শেষ অংশ শিখবে, এখানে শিখবে হচ্ছে বাক্যের শেষ অংশ, অতএব এটাকে আমরা নাম্বার 2 করলাম। তার পূর্বের অংশ অর্থাৎ ইংরেজি নাম্বার 3, তার পূর্বের অংশ বাড়িতে নাম্বার 4। ওকে, এরপরে কিন্তু আর নেই। সো আমরা এখানে 4টি ওয়ার্ড পাচ্ছি, আমরা 4টি ওয়ার্ডকে আমরা আন্ডারলাইন করে নিলাম। এবারে আমাদের কাজ হলো ট্রান্সলেশন করা। ওকে, দেখো খুবই ইজি একটা মেথড। আমি তোমাদেরকে বলবো তোমরা ইউটিউবে এই ধরনের মেথড একটাও পাবে না, তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি। এভাবে তোমাদেরকে কেউ ইংরাজি শেখাবে না। চলো আমরা এটাকে ট্রান্সলেট করে নেই। সো আমরা আমাদের কাজ ছিল কি নাম্বারিং করা, নাম্বারিং করলাম। এবারে আমরা যেভাবে নাম্বারিং করলাম প্রত্যেকটা পুরো পরপর বসিয়ে দেবো। প্রথমে আমরা নাম্বার 1টা বসাবো ফারহান বসালাম। তারপরে আমরা শেষ অংশ শিখবে, এটার ইংরেজি শেখা, লার্ন মানে শেখা, তোমরা সকলেই জানো, এটা আমরা লিখবো লার্ন। তারপরে নাম্বার 3 ইংরেজি লিখে দিলাম ইংলিশ। তারপরে বাড়িতে হোম মানে বাড়ি, যেহেতু এখানে তে রয়েছে তার জন্য আমরা এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করব, তাহলে অ্যাট। ওকে, এবারে দেখো আমরা এখানে উইল ব্যবহার করেছি। কেন উইল ব্যবহার করেছি? কারণ হলো আমরা আমাদের যখন SAS কনসেপ্ট যখন আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম ওখানে A ফর অ্যাক্সিলারি আমি ওটা নোট করেছিলাম। সো অ্যাক্সিলারি আমাদের কী হবে, আমি তোমরা যদি স্লাইডটা দেখো বুঝতে পারবে। দেখো আমি এখানে লিখেছিলাম যে সিম্বল ব, অর্থাৎ আমাদের যদি বাক্যের শেষে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে যদি ব যুক্ত থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাক্সিলারি হবে শ্যাল অথবা উইল। ওকে, তো যেহেতু আমাদের এখানে সেন্টেন্সের শেষে ব রয়েছে, ওকে, শিখবে ভার্বের সাথে ব যুক্ত রয়েছে, সেজন্য আমরা এখানে ভার্বের আগে অর্থাৎ সাবজেক্টের পরে ফারহানের পরে আমরা একটা উইল ব্যবহার করব। ওকে, শ্যাল বা উইল তোমাদেরকে ব্যবহার করতে হবে। এবার আমি বলি যে কোথায় শ্যাল ব্যবহার হয়, কোথায় উইল ব্যবহার হয়, তোমরা সকলেই জানো।
আমরা শ্যাল হয় আর বাকি ক্ষেত্রে উইল হয়। কিন্তু মডার্ন ইংরেজিতে তোমরা সব জায়গায় উইল ব্যবহার করতে পারো, ওকে। কিন্তু উইল এবং শ্যালের আরও একটা ডিফারেন্স আছে। তোমরা যদি কোনো কথা আমরা জোরপূর্বকভাবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর উইল ব্যবহার করতে পারি, এবং সেটা যদি জোরপূর্বক না হয় তাহলে আমাদের যে রুলস রয়েছে, হ্যাঁ, আমরা ক্ষেত্রে শ্যাল, বাকি ক্ষেত্রে উইল, সেটা তোমরা ব্যবহার করতে পারো, ওকে। যেহেতু এখানে ফারহান হচ্ছে থার্ড পারসন, অর্থাৎ আমরা নয়, হ্যাঁ, সিঙ্গুলার থার্ড পারসন, তার জন্য আমরা এখানে উইল ব্যবহার করলাম, ওকে। আমাদের যে গ্রামারের নিয়ম সেটা এখানে অ্যাপ্লাই করলাম। কিন্তু মডার্ন ইংরেজিতে তোমরা সব জায়গায় কিন্তু উইল ব্যবহার করতে পারো। সো আমাদের এটা ট্রান্সলেট হয়ে গেল যে ফারহান উইল লার্ন ইংলিশ অ্যাট হোম, ফারহান বাড়িতে ইংরাজি শিখবে। এবারে আমরা শিখবো ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ এমন একটি প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে করা যায়, ওকে। সো আমরা এটাকে প্রথমে বাংলায় লিখব যে ফারহানা কি বাড়িতে ইংরাজি শিখবে। যখন আমরা কয় শিকারে কি যুক্ত করব তখন সেই প্রশ্নটা হ্যাঁ কিংবা না এ কনভার্ট হয়ে যায়। আমরা সকলে জানি হ্যাঁ কিংবা না দিয়ে প্রশ্ন করতে হলে আমরা কয় শিকারে কি ব্যবহার করি। সো এখানে যে সেন্টেন্সটা হলো ফারহান কি বাড়িতে ইংরাজি শিখবে, ওকে। সো এটাকে আমরা ট্রান্সলেট করব, একদম ইজি। আমরা প্রথম সেন্টেন্সে অ্যাফার্মেটিভে যেটা লিখেছিলাম সেটাই আমরা এখানে কপি করে দেব। কপি করে দেওয়ার পরে আমরা এখানে যে উইলটা সাবজেক্টে পরে লিখেছিলাম সেটা সাবজেক্টের আগে হয়ে যাবে, অর্থাৎ যখন কি দিয়ে প্রশ্ন করব, কয় শিকারে কি, যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভের যে সেন্টেন্সটা ট্রান্সলেট করেছিলাম ওই সেন্টেন্সটা আমরা এখানে কপি করে দেব। দেওয়ার পরে আমরা এখানে উইলটাকে আমরা সাবজেক্টের আগে বসাবো। এটা হচ্ছে জাস্ট আমাদের ডিফারেন্স, ওকে। একদম ইজি, তোমরা দেখে নাও। আমি প্রথমে লিখেছিলাম ফারহান উইল লার্ন ইংলিশ অ্যাট হোম, ফারহান বাড়িতে ইংরেজি শিখবে। কিন্তু আমি যদি বলি ফারহান কি বাড়িতে ইংরেজি শিখবে, সেক্ষেত্রে আমাদের উইলটা প্রথমে চলে আসবে এবং সাবজেক্ট যেটা ছিল সেটা উইলের পরে চলে যাবে, ওকে। তাহলে আমাদের ট্রান্সলেট কী হয়ে গেল, উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম, ফারহান কি বাড়িতে ইংরেজি শিখবে, ওকে। এবারে আমরা শিখবো ডবলএস কোশ্চেন, ওকে। দেখো ডবলএস কোশ্চেন করার ক্ষেত্রে আমরা কিছু চেঞ্জ করবো না। আমরা এর আগে যে ইয়েস নো কোশ্চেন যেটা আমরা করেছিলাম উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম, সেটাই আমরা এখানে কপি করে দেব। সেটা আমরা এখানে কপি করে দেব। দেওয়ার পরে যেহেতু এখানে ডবলএস কোশ্চেন, দেখো কেন আছে, কেনর জন্য আমরা এখানে হোয়াই ব্যবহার করব। তোমরা সকলেই জানো হোয়াই মানে কেন, ওকে। সো আমরা এখানে সেন্টেন্সের আগে হোয়াই ব্যবহার করলে আমাদের ডবলএস কোশ্চেন কমপ্লিট। দেখো আমাদের সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। হোয়াই উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম, ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে, ওকে। চলো আমরা এবার তিনটে প্র্যাকটিস করে নেই মুখে মুখে। প্রথমে আমরা দেখব যে ফারহান বাড়িতে ইংরেজি শিখবে, ফারহান উইল লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কি বাড়িতে ইংরেজি শিখবে, উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে, হোয়াই উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবারে আমরা দেখব যে অ্যাফার্মেটিভ তো আমরা কমপ্লিট করলাম। এবার আমরা দেখব ট্রান্সলেশন মেথড নেগেটিভ, ওকে, বা নাবাচক যে বাক্যগুলো হয়। দেখো নেগেটিভ করতে গেলে একদম সোজা, আমরা যে সেন্টেন্সটা আগে লিখেছিলাম হ্যাঁবাচক সেটাকে না যুক্ত করে দিলে নেগেটিভ হয়ে যায়। যেমন ফারহান বাড়িতে ইংরেজি শিখবে না, আমরা আগে লিখেছিলাম ফারহান বাড়িতে ইংরেজি শিখবে, এখন লিখছি শিখবে না, নেগেটিভ করে দিলাম। এখন লিখছি শিখবে না, না যুক্ত করলাম, অতএব আমাদের সেন্স নেগেটিভ হয়ে গেল, ওকে। সেটাকে ট্রান্সলেট করবে কীভাবে, খুবই ইজি একটা বিষয়। দেখো এখানে নেগেটিভের নার জন্য আমরা কী ব্যবহার করব, যেহেতু আমরা আগে উইল ব্যবহার করেছিলাম এখানে উইলের পরে একটা নট হবে, ওকে। এটা জাস্ট পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। তবু আমি একবার বলে দিচ্ছি। দেখো ফারহান এটা প্রথম অংশ, শিখবে না এটা লাস্ট অংশ বাক্যের, ইংরেজি নাম্বার 3, অর্থাৎ তার পূর্বের অংশ বাড়িতে নাম্বার 4 হয়ে গেল। এবার আমরা এটাকে ট্রান্সলেট করব। প্রথমে প্রথম অংশ আমরা ফারহান লিখলাম, তারপরে শিখবে না এখানে যেহেতু ভার্বের শেষে ব রয়েছে তার জন্য আমরা উইল ব্যবহার করবে, এবং যেহেতু না রয়েছে নেগেটিভের জন্য তোমার নট হয়, উইল নট তোমরা ব্যবহার করতে পারো, অথবা ডাইরেক্ট তোমরা ওন্ট করতেও পারো, ওকে। এটা প্রোনাউন্সিয়েশন হবে ওন্ট, ওকে। তারপরে শেখার যে ইংরাজি যেটা হয় লার্ন মানে শেখা, তোমরা জানো। তার পূর্বের অংশে ইংলিশ, তার পূর্বের অংশে বাড়িতে অ্যাট হোম, ওকে। তাহলে আমাদের ট্রান্সলেট হয়ে গেল ফারহান ওন্ট লার্ন ইংলিশ অ্যাট হোম, ফারহান বাড়িতে ইংরেজি শিখবে না। ঠিক একইভাবে আমরা যদি এটাকে ইয়েস নো কোশ্চেন করতে চাই, অর্থাৎ যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কী করব, প্রথমে বাংলায় লিখে নেব যে ফারহান কি বাড়িতে ইংরেজি শিখবে না, কয় শিকারের কি বাংলা যুক্ত করে দিলে আমাদের প্রশ্নবাচক বাক্য হয়ে যাচ্ছে। এবং এটাকে আমরা ইংরেজি ট্রান্সলেট করবো কীভাবে, আমরা আগে যে নেগেটিভ বাক্যটা লিখেছিলাম সেমটা এখানে কপি করে দেবো, কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সাবজেক্টে পরে যে ওনটা আমরা ব্যবহার করেছিলাম এটা জাস্ট আমাদের আগে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে, ওকে। দেখো প্রথমে লিখেছিলাম ফারহান বাড়িতে ইংরেজি শিখবে না, ফারহান উইল নট বা ফারহান ওন্ট লার্ন ইংলিশ অ্যাট হোম হয়ে গেল। ফারহান কি বাড়িতে ইংরেজি শিখবে না, ওন্ট ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম, দেখো ওনটা আগে চলে আসলো, ওকে।
সেটা হচ্ছে আমাদের ইয়েস নো কোশ্চেন। এবারে দেখব যে ডব্লিউএস কোশ্চেন কীভাবে করব। ঠিক একইভাবে আমরা প্রথমে বাংলা লিখে নেব, ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে না, লিখে নিলাম। লেখার পর এটাকে আমরা আগে যে সেন্টেন্সটা আমরা ট্রান্সলেট করলাম ইয়েস নো কোশ্চেনে ইংরেজিতে যেটা হলো সেটা আমরা এখানে কপি করে দেবো। দেওয়ার পরে যেহেতু এখানে কেন রয়েছে, কেনর জন্য হোয়াই হয়, আমরা হোয়াইটা এখানে যুক্ত করে দেবো। তাহলে আমাদের সেন্টেন্স হয়ে যাবে হোয়াই ওন্ট ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম, ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে না। ওকে, তোমাদের তো ট্রান্সলেশনের কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে তোমরা কী করবে, কীভাবে প্র্যাকটিস করবে, শুধু তো ট্রান্সলেট করলে হবে না, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো কীভাবে প্র্যাকটিস করবে তোমরা, প্রথমে তোমরা বাংলায় লিখবে, লেখার পরে এটাকে নাম্বার ওয়াইজ করে তোমরা ট্রান্সলেট করে নিচ্ছ, নেওয়ার পরে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে পড়িয়ে শুনিয়ে দেই। দেখো, ফারহান বাড়িতে ইংরেজি শিখবে, ফারহান উইল লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কি বাড়িতে ইংরেজি শিখবে, উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে, হোয়াই উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। এবারে নেগেটিভ। ওকে, ফারহান বাড়িতে ইংরেজি শিখবে না, ফারহান ওন্ট লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কি বাড়িতে ইংরেজি শিখবে না, ওন্ট ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে না, হোয়াই ওন্ট ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। ওকে, তারপরে তোমরা রিভার্স অর্থাৎ শেষের দিক থেকে প্র্যাকটিস করতে করতে আসবে। যেমন ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে না, হোয়াই ওন্ট ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কি বাড়িতে ইংরেজি শিখবে না, ওন্ট ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান বাড়িতে ইংরেজি শিখবে না, ফারহান ওন্ট লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে, হোয়াই উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কি বাড়িতে ইংরেজি শিখবে, উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান বাড়িতে ইংরেজি শিখবে, ফারহান উইল লার্ন ইংলিশ অ্যাট হোম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আমাদের মূলত ক্লাস। আমরা এই একই ক্লাসে আমরা একদিকে যেমন আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখে ফেললাম, এবং তার সাথে সাথে আমরা সেটাকে ট্রান্সলেট করে আমরা মুখে মুখে কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটাকে আমরা সায়েন্টিফিক মেথডে আমরা শিখলাম। তোমাদের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটা লাইক দিয়ে রাখবে। আর যদি ক্লাসটা বিরক্ত লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে পরের ভিডিওতে।